ফরেক্স ক্লাব ইউএসের পক্ষ থেকে আমি মিশুক সেলিম। আমরা বরাবরের মতো এবারও কিছু বিষয় নিয়ে আলাপ করব। এই ফরেক্স মার্কেটে সফল হতে গেলে কি কি প্রয়োজন বা মার্কেটটা কিভাবে মুভ করে। ধরুন, প্রথমত যে কোনো কারেন্সি ওঠানামা করতে গেলে কয়েকটা বিষয়ে উপরে নির্ভর করে ওঠানামাটা করে। তার মধ্যে প্রথমে হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যালটা হচ্ছে চার্ট, ইন্ডিকেটর, প্যাটার্ন। এগুলো ভবিষ্যতে মুদ্রার দামের পূর্বাভাস দেয়া যায় এইসব বিষয়ে জানতে পারলে। তারপরে আসেন কিছু ইন্ডিকেটর আছে, এই সম্পর্কে জানতে হবে। ইন্ডিকেটরটা হচ্ছে, আমি এরকম বলি, ধরুন একটা কৃষক আজ রোদ আছে বলে ও ধান বাইরে শুকাতে দিয়েছে, এখন যখন আবার মেঘলা আকাশ হবে তখন নিয়ে আসবে, তাহলে এখানে ইন্ডিকেটরটা কি? মেঘলা আকাশ। আবার একজন কৃষক আকাশের দিকে তাকিয়ে টাইম বলে দিতে পারতেছে, তার মানে কি? সূর্য যখন মাথার উপরে থাকবে ঠিক তখন 12টা বাজবে। তো এরকমও এই চার্টগুলোর বিভিন্ন ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটরগুলোর মধ্যে জনপ্রিয় ইন্ডিকেটর হচ্ছে RSI, MACD, মুভিং অ্যাভারেজ, এইরকম। আচ্ছা, তারপরে এই জাপানিজ যে ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিকেরও প্যাটার্ন আছে। প্রত্যেকটা ক্যান্ডেল আপনার কাছে একই রকম মনে হয় একজন বাঙালি হিসাবে। অথবা ধরুন, আমি চায়নার 10 জন লোককে একসঙ্গে আমি দেখছি, সবাইকে আমার কাছে একই রকম মনে হয়। ইন্ডিয়ান 10 জন লোক, সবাইকে একই রকম মনে হবে, আমার কাছে না, অন্যের কাছে। আমেরিকান 10 জন লোক একই রকম মনে হয় দেখতে। বিষয়টা কি? তেমনি ক্যান্ডেল স্টিকও দেখতে একই রকম মনে হয়, কিন্তু প্রত্যেকের নাম আছে, প্রত্যেকের বৈশিষ্ট্য আছে, প্রত্যেকের ধরন আছে। এগুলো আমরা হাতে কলমে আসবো। আমরা হোয়াইট বোর্ড শেয়ার করে বলেছিলাম যে তৃতীয় ভিডিও থেকে আমরা হোয়াইট বোর্ড শেয়ার করে আমরা দেখাবো। তাহলে এই চার্ট যখন ওঠানামা করে, ক্যান্ডেলস্টিক এর প্রত্যেকটা ক্যান্ডেল কিছু বিষয়কে রিপ্রেজেন্ট করে। এই বিষয়গুলো একটু জানা। তাহলে প্রথমে আসলাম আমরা, এই সকল বিষয়গুলোই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইজ করা, এবং এই সকল অ্যানালাইজ করার পরেই যারা গুড ট্রেডার্স আছে তারা ট্রেড করে থাকেন। এখন তারপরের বিষয়টা হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালটা কি? ধরেন একটা অর্থনৈতিক সংবাদ, দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ, বর্তমান সুদের হার কত, বেকারত্বের হার কত, জিডিপি কি, জিডিপির ডেটা কেমন, কেন্দ্রীয় ব্যাংক কিভাবে, সেন্ট্রাল ব্যাংক কিভাবে ওর স্টেটমেন্ট দিল। যেমন ধরেন FOMC মিটিংয়ের কথা বলি, ECB মিটিংয়ের কথা বলি। এই সকল বিষয়গুলো হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়। এই ফান্ডামেন্টাল বিষয় যখন পরিবর্তন হয় তখন কারেন্সি মার্কেটের এর প্রভাব পড়ে এবং কারেন্সি মার্কেট ওঠানামা করে। যখন যেমনটা বলেছিলাম, ইউরো ইউএসডি যদি উপরে যেতেই থাকে, তার অর্থ এই নয় যে সারা জীবন যাবে, কারণ ও বিশ্রাম নেবে, ওর তেল ফুরিয়ে আসবে, আবার বিশ্রাম নেওয়ার পরে আবার নতুন উদ্যমে যাবে, ঠিক নিচে নামার সময়ও। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সেন্টিমেন্ট। সেন্টিমেন্টটা হচ্ছে এরকম, ধরুন বাংলা যাকে বলে বাজারে যারা বিনিয়োগ করবে তাদের মনোভাবটা কি? করোনাকালীন অবস্থায় মনোভাব কি ছিল, করোনাকালীন অবস্থার বাইরে কি কেমন ছিল, বা এখন কেমন আছে, এই সকল বিষয়গুলোকে সেন্টিমেন্ট গ্রো করে। বা কখন সবাই বাই করছে, কখন সবাই সেল করছে, এটা কি বাইং এর টাইম, এটা কি সেলিং এর টাইম, এই সকল বিষয়গুলো। তাহলে কি দাঁড়ালো?
প্রথমে বললাম টেকনিক্যাল, তারপরে ফান্ডামেন্টাল, আর পরেরটা হচ্ছে সেন্টিমেন্ট। সেন্টিমেন্টের আওতায় আপনি রিউমার রাখতে পারেন। হ্যাঁ, রিউমার হয়, কারেন্সি মার্কেটে অনেক রিউমার হয়। এই রিউমারের কারণেও এই মার্কেট আপ ডাউন করে, মুভমেন্ট করে। এবার আসুন টাইম ফ্রেম এবং ট্রেডারদের ধরনটা কী। টাইম ফ্রেম খুব ছোটো টাইম ফ্রেম আছে, 5 মিনিটস, 10 মিনিটস, 15 মিনিটস, 30 মিনিটস, 1 আওয়ার, 2 আওয়ার্স, 4 আওয়ার্স, ডে, উইকলি, মান্থলি, এরকম ইয়ারলি। যত ছোট যাবেন তত রিস্ক একটু বেশি আমার কাছে মনে হয়। আমি কখনো ছোট টাইম ফ্রেমে ট্রেড করি না, করবার চেষ্টাও করি না। মিনিমাম টাইম ফ্রেম আমার কাছে 30 মিনিটস। যাই হোক, এই টাইম ফ্রেমের মধ্যে 15 মিনিটস, 5 মিনিটসেরও অনেক ট্রেডার্স আছে যা খুব দ্রুত ইন অ্যান্ড আউট হয়ে যায়। এই 5 and 15 মিনিটস বা 1 মিনিটস এদেরকে স্কাল্পার বলে। এখন আসুন ডে ট্রেডার্স কারা? ডে ট্রেডার্স হচ্ছে একদিনের মধ্যে ট্রেড শুরু করে এবং একদিনের মধ্যে শেষ করে। এটার টাইম ফ্রেম সাধারণত 1 ঘন্টা থেকে 2 ঘন্টা বা সর্বোচ্চ আমি বলবো 1 ঘন্টা বা 2 ঘন্টা এর মধ্যে ট্রেড শুরু করবে এবং আজকে ওই দিনই শেষ করবে। এদেরকে ডে ট্রেডার্স বলা হয়। এখন কয়েকদিন ধরে ট্রেড ধরে রাখা বড় টাইম ফ্রেমে 4 ঘন্টা যারা করে তাদেরকে বলেন এতে সুইং ট্রেডার্স। এখন আসেন পজিশন ট্রেডার্স কি? সপ্তাহ বা মাস ধরে ট্রেড ধরে রাখবে, অনেক বড় টাইম ফ্রেমে থাকবে, এদেরকে বলা হয় পজিশন ট্রেডার্স। এখন আপনার উপরে নির্ভর করবে আপনি কতটুকু সময় দিবেন এবং কিভাবে আপনি ট্রেড করবেন। তাহলে আমরা আসলাম কিভাবে, বিশেষ করে কিভাবে এটা বিশ্লেষণ করব। প্রথমে আমরা বললাম টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপরে বললাম ফান্ডামেন্টাল, তারপরে বললাম সেন্টিমেন্টাল। টাইম ফ্রেম নিয়ে কথা বললাম। আমরা ছোট্ট করে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। মানি ম্যানেজমেন্টটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে। যেমন ধরুন প্রত্যেকটা ট্রেড প্রফিটেবল হবে এমন কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, 60 থেকে 70% যদি আপনি প্রফিটেবল হন সেক্ষেত্রে, আর 30% লুজ করেন সেক্ষেত্রে আপনি ভালো করবেন বলে আমার বিশ্বাস। কিন্তু সেক্ষেত্রে আপনাকে মানি ম্যানেজমেন্টের বিষয়ে জানতে হবে। আমরা বিস্তারিত পরবর্তীতে বলবো। যেমন ধরুন আপনি কতটুকু লস নিতে পারবেন, কতটুকু লস নিতে চাচ্ছেন, কত পার্সেন্ট লস নিলে আপনার পুরো অ্যাকাউন্ট রিস্কের দ্বার প্রান্তে না যায়। তবে হ্যাঁ, প্রতিদিন, প্রতি ক্ষেত্রে, প্রতি সময় আমি বলবো শিক্ষা ছাড়া কেউ শুরু করবেন না। এবার সর্বশেষ আমরা যে বিষয় আলাপ করব সেটা হচ্ছে এরকম যে কিছু প্রাথমিক কৌশল কিভাবে আমরা এতে এই যে কোনো স্টক ধরুন, অপশন ধরুন, ফরেন কারেন্সি মার্কেট ধরুন, কীভাবে আমরা কী কৌশলে আমরা লাভবান হতে পারি। একটা খুবই গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে ব্রেকআউট কৌশল। এটা হচ্ছে ধরুন এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিনেই একটা বিষয়ের প্রাইস ছিল ধরুন 10, 11, 12 ডলার। এখন এই মার্চ মাসের শেষের দিন এসে এটা $12 সর্বোচ্চ ছিল, এটা ব্রেক করে ফেললো, এটা $13 হয়ে গেল, 14 হয়ে গেল। এই যে যখন ব্রেকআউটটা হলো, যারা নিয়মিত ট্রেড করে তারা এই ব্রেকআউটের জন্য অনেক সময় অপেক্ষা করে। এই ব্রেকআউটের সময় ট্রেড করলে বেশ প্রফিটেবল হয় বলে আমি এবং আমাদের বিশ্বাস।
আরেকটা বিষয় হচ্ছে মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ ক্রস ওভার। যখন মুভিং অ্যাভারেজ একে অপরকে কাট করে বাই সেল বা সিগন্যাল পাওয়া যায়, তখন মুভিং অ্যাভারেজটা যখন একটা আরেকটাকে কাট করে, আমরা হোয়াইট বোর্ড নিয়ে আসবো, আবারও বলছি, কাট করে, তখন এখানে একটা সিগন্যাল পাওয়া যায়, মানে ইন্ডিকেটর পাওয়া যায়, বোঝা যায় এটা কি হইতে পারে, উপরে যাবে কি না যাবে। বাই দ্য ওয়ে, এটা কারেন্সি মার্কেটের বা যে কোনো মার্কেটের দুইটা দিক, হয় উপরে যাবে না হয় নিচে যাবে। তিনটা দিক হলে আমাদের আর সম্ভাবনা ছিল না কোনো ক্রমে ট্রেড করবার মতো। একটা দুইটা দিক, হয় উপরে যাবে না নিচে যাবে। যদি আপনি বলতে পারেন নিচে যাবে, আপনি মানি মেক করবেন। আপনি যদি বলতে পারেন আপনি উপরে যাবে, তাহলে তারপরেও আপনি মানি মেক করবেন। সর্বশেষ যে কৌশলটার কথা বলবো সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন ট্রেডিং। শুধুমাত্র চার্টের ক্যান্ডেলস এবং প্যাটার্ন দেখে ট্রেড নেওয়া। যখন চার্টের ক্যান্ডেলস, মানে ক্যান্ডেলগুলো কেমন, অনেকগুলো ক্যান্ডেল আছে, যেমন ইউরো ইউএসডি উপরের দিকে যাচ্ছে যাচ্ছে, কারেকশন করে নিচে আসলো, হঠাৎ করে বলিশ একটা অ্যাঙ্গেলফিন হলো। অ্যাঙ্গেলফিনটা হচ্ছে গিলে ফেলা, আগের ক্যান্ডেলকে অন্য পাশ থেকে আগের ক্যান্ডেলটাকে আর দেখা যাবে না, মনে হবে যে গিলে ফেলেছে। তো এরকম হলো, তাহলে বোঝাই যাচ্ছে যে প্রাইসটা অনেক স্ট্রং এবং উপরে যাবে, এটা হতে পারে। তারপরে ক্যান্ডেলের যেমন প্যাটার্ন, ক্যান্ডেলের যেমন প্রত্যেকটার আলাদা বৈশিষ্ট্য আছে, পুরো চার্টেরও একটা বৈশিষ্ট্য আছে। যেমন একটা বৈশিষ্ট্য হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। চার্টটা যদি আমার এই ধরুন এই এরকম করে একটা হেড এবং শোল্ডার তৈরি হয়, এরকম যদি তৈরি হয় আমার এই অংশটার মতো, তাহলে কি করা লাগবে, কখন করা লাগবে, এই কৌশলগুলো আপনাকে একটু রপ্ত করতে হবে। হ্যাঁ, অবশ্যই কিছু না কিছু তো জানতেই হবে। আর এটা একটা প্রচুর সম্ভাবনাময় মার্কেট। আর ফরেন কারেন্সি মার্কেট বললাম, প্রতিদিন লেনদেন পুরো পৃথিবী জুড়ে প্রায় $9 ট্রিলিয়ন উপরে। আপনারা এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হবে তেমন নয়। আপনারা যারা অলরেডি জানেন তারা ভালো, তারা আমার পরবর্তী ভিডিওতে আসবেন। আমরা ধীরে ধীরে জানবার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব, আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে ট্রেড করার চেষ্টা করব। তাছাড়াও আমার উইকলি ফোরকাস্ট আমি শুরু করেছি, দ্বিতীয়বারের মতো দুইটা ভিডিও করেছি এবং এই দুইটা ভিডিওর সঙ্গে আপনারা চার্টের সঙ্গে মিলিয়ে দেখবেন দুইটা ভিডিওই আমরা সাকসেসফুল হয়েছি। আমরা যেভাবে প্রবুক্তি করেছি, আসলে আমরা বলতে পারবো না বা পৃথিবীর কেউ বলতে পারবে না এই কারেন্সি মার্কেটটা কোথায় যায়, কোথায় যাবে বা কোথায় যাবার সম্ভাবনা আছে, ওইটুকু বলতে পারবো। আগামী ভিডিও দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি মিশুক সেলিম আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।